এই কোথায় যাচ্ছিস তোরা? দাঁড়া বলছি, বাড়ি থেকে এক পাও বাইরে বের করবি না বলে দিলাম। ব্যাগ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমরা কলেজে যাচ্ছি দাদা। আমরা তো প্রত্যেকদিনই এই সময় কলেজে যাই। তুমি এভাবে জিজ্ঞাসা করছো কেন? তোরা তিন বোন কলেজে যাস নাকি অন্য কোথাও যাস সেটা আমি খুব ভালো করেই জানতে পেরে গেছি। আমি তোদের কলেজে ভর্তি করেছিলাম পড়াশোনা করার জন্য, কিন্তু তোরা তো পড়াশোনার নাম করে বদমাইশি করে বেড়াচ্ছিস। আমি ঠিক করেছি আজ থেকে তোরা তিন বোন বাড়ির বাইরে পা রাখবি না, তাই আজ থেকে তোরা তিন বোন ঘরবন্দি হয়েই থাকবি, বুঝেছিস? বড় দাদার মুখে এরকম কথা শুনি রজনী, চাঁদনী এবং কল্পনা তিন বোন খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে বিক্রমের বউ অর্থাৎ রজনী, চাঁদনী এবং কল্পনার একমাত্র বৌদি মালবিকা অত্যন্ত খুশি হয়। কিন্তু দাদা, আমরা বাইরে না বেরোলে পড়াশোনা করব কিভাবে? তুমি দয়া করে এরকম করো না, আমাদের পড়াশোনাটা করতে দাও। আর তাছাড়া আমরা কি করেছি সেটা তো বলবে। আমরা কি বদমাইশি করেছি সেটাই তো বুঝতে পারছি না। তোরা কোন মুখেই কথাগুলো বলছিস? তোদের প্রতি আমার কোনো ভরসা নেই। যা পড়াশোনা করেছিস অনেক করেছিস। এবার ভালো ছেলে দেখে তোদের তিন বোনের একসাথে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করব। আর যদি আমাকে লুকিয়ে তোরা বাইরে বেরোনোর চেষ্টা করেছিস তাহলে এই বাড়িতে তোদের শেষ দিন হবে বলে দিলাম। এই বলে বিক্রম অফিসে চলে যায়। কিন্তু বিক্রমের হঠাৎ এরকম ব্যবহারে তার তিন বোন খুবই অবাক হয়। তারা কি এমন দোষ করেছে সেটাও বুঝে উঠতে পারে না। এভাবেই সেদিন থেকে তিন বোনের বাইরে যাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু এতে করে মালবিকা খুবই খুশি হয়, কারণ সে এখন আকাশে উঠতে শুরু করে। এখন সে একা একা যেখানে খুশি বাড়ির বাইরে যেতে পারে। তার ইচ্ছা মতো বন্ধুদের সঙ্গে শপিং করতে যায়, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যায়। কিন্তু তার তিন ননদ সবসময় বাড়িতেই মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে বিক্রম তার তিন বোনের সঙ্গে একেবারে কথা বলাই বন্ধ করে দেয়। সে তার বোনেদের মুখও দেখতে চায় না। কতদিন হয়ে গেল আমরা কলেজে যেতে পারছি না, বাড়ির বাইরে বেরোতেই পারছি না। আমি তো ভাবতেই পারিনি এভাবে আমাদের পড়াশোনাটা শেষ হয়ে যাবে। আর 2 মাস পর আমাদের সেমিস্টার এক্সাম আছে। দাদা তো আমাদের সঙ্গে কথাই বলছে না। আমরা তো উল্টোপাল্টা কিছুই করিনি, সেটা দাদাকে কিভাবে বোঝাবো? কি হলো? তোমাদের তিন বোনকে বললাম বাথরুমে জামা কাপড় রাখা আছে, কেচে ছাদে মেলে দাও। এখন তো তোমাদের পড়াশোনা বন্ধ, কিছুদিন পর তোমাদের বিয়ে হয়ে যাবে। তাই এখন সংসারের কাজকর্মগুলো ভালো করে শিখে নাও। আমি একটু বাইরে যাচ্ছি, বাড়ি এসে যেন দেখি জামা কাপড়গুলো শুকিয়ে আয়রন করে রাখা আছে। আমার আসতে 3-4 ঘন্টা সময় লাগবে। এই বলে মালবিকা সেদিন বাড়ির মেন গেট তালা বন্ধ করে দেয় এবং বন্ধুদের সঙ্গে শপিং করতে চলে যায়। বিয়ের পর থেকেই মালবিকা খুব ভালো মতোই জানতে পারে বিক্রম তার তিন বোনকে খুবই ভালোবাসে। রজনী, চাঁদনী এবং কল্পনা যখন যেটা চায় বিক্রম তাদেরকে সেটা নিয়ে এসে দেয়। কোনো কিছুতেই বিক্রম তার তিন বোনকে বাধা নিষেধ করে না। সবসময় সে তার বোনেদেরকে অনেক বেশি গুরুত্ব দেয়। কিন্তু যে বিষয়টা মালবিকা কিছুতেই পছন্দ করতে পারে না। বলছি বিক্রম, আজকে সন্ধ্যাবেলা আমি আমার বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে যাব। বিয়ের পর থেকে ওদের সঙ্গে দেখাই হচ্ছে না। ওরা বারবার আমাকে ফোন করছে। বৌদি, আমরা তিন বোনও তোমার সঙ্গে যাব। অনেক দিন হয়ে গেছে, পড়াশোনার চাপে আমরা কোথাও ঘুরতে যেতেই পারি না। দাদাও তো আমাদের কোথাও ঘুরতে নিয়ে যায় না। আরে না না, আমি তো আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তোমরা ওখানে গিয়ে কি করবে? আমাদের মাঝে তোমাদের ভালো লাগবে না। তোমরা তিনজন বাড়িতেই থাকো। সবাই বাইরে গেলে বাড়িতেই বা কে থাকবে? বাড়িটাও তো পাহারা দিতে হবে। মালবিকার কথা শুনে তার তিন ননদের মন খারাপ হয়ে যায়। যা দেখে বিক্রম বলে, বাড়িতে তালা দিয়ে যাবে? আমার বোনেরা তো ঠিকই বলছে, ওরা পড়াশোনার চাপে তো সেরকম কোথাও যেতেই পারে না, শুধু বাড়ি থেকে কলেজে আর কলেজ থেকে বাড়িতে ফেরে। তুমি ওদেরকেও সাথে করে ঘুরতে নিয়ে যাও। তোমার বন্ধুরা থাকবে, তাতে অসুবিধা কি? তোমার বন্ধুরা তো নিশ্চয়ই সবাই মেয়ে, ওরা তো আর ছেলে বন্ধু নয়, তাই না? না না, সবাই মেয়ে। আমার তো কোনো ছেলে বন্ধু নেই। কিন্তু তবুও আমরা তো সবাই ম্যারিড। তোমার বোনেদের এখনো বিয়ে হয়নি, তাই ভাবছিলাম ওরা হয়তো আনকমফোর্টেবল ফিল করতে পারে। এমন কিছুই হবে না। আমার বোনেরা ভীষণই ফ্লেক্সিবল আর ওরা খুব ভালো মেয়ে। ওরা তোমাকে কোনো রকম ভাবে বিরক্তও করবে না। ওরা তিন বোন নিজেদের মধ্যে মজা করবে। তাছাড়া তোমার নতুন বিয়ে হয়েছে, তুমি বাড়ির বউ, তোমার একা একা বাড়ির বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার তিন বোনকে নিয়ে তবেই তুমি যাবে, বুঝেছো? বিক্রমের মুখে এমন কথা শুনে মালবিকার আর কিছু বলার থাকে না। কিন্তু সে মনে মনে তার তিন ননদের উপর ভীষণই রেগে যায়। এমনকি মালবিকা তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতেও চায় না, কারণ মালবিকার ফ্রেন্ড সার্কেলের মধ্যে মেয়ে বন্ধুর পাশাপাশি অনেকগুলো ছেলে বন্ধুও ছিল। তাই ভয়ের চোটে মালবিকা তার প্ল্যানটাই একেবারে ক্যান্সেল করে দেয়। কিছুক্ষণের মধ্যে বিক্রম বাড়ি থেকে বেরিয়ে গেলে মালবিকার তিন ননদ ঘুরতে যাবে বলে তৈরি হয়ে মালবিকার ঘরে যায়। কি হলো বৌদি, তুমি এখনো তৈরি হলে না? আমরা তো ঘুরতে যাব বলে তৈরি হয়ে গেছি। তুমি তাড়াতাড়ি রেডি হও, আমরা তোমাকে হেল্প করে দিচ্ছি।
না না, আসলে আজকে আমাদের ঘুরতে যাওয়া হবে না, কারণ হঠাৎ করে আমার ভীষণ পেট ব্যথা করছে, মনে হচ্ছে নিশ্চয়ই অম্বল হয়ে গেছে। আজকে বাইরে ঘুরতে গেলে আমি তো কিছু খেতেই পারবো না, তাই আমি আমার বন্ধুদের ফোন করে প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি। তবে 2-1 দিন বাদে আমরা ঘুরতে যাব, তখন তোমাদের নিয়ে যাব, কেমন? এভাবেই মালবিকা তার 3 ননদকে সম্পূর্ণ রকমভাবে মিথ্যা কথা বলে দেয়। এভাবেই সময় কাটতে থাকে, কিন্তু মালবিকা চাইলেও তার 3 ননদের জন্য কখনোই বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারে না, নাইবা মালবিকা কখনো একা একা বাড়ির বাইরে যেতে পারে। মালবিকা যখনই বাড়ির বাইরে যেতে চায়, বিক্রম তার 3 বোনকে মালবিকার সাথে পাঠিয়ে দেয়। এতে করে মালবিকার একদমই ভালো লাগে না। এমনই একদিন মালবিকা ঠিক করে সে তার মা এবং বোনের সঙ্গে শপিং করতে যাবে। তাই সে যখন বিক্রমের কাছে শপিং করার টাকা চায় তখন, ঠিক আছে, তুমি যখন শপিং করতে যাচ্ছ আমার 3 বোনকেও সঙ্গে করে নিয়ে যাও, ওদের যা যা পছন্দ হবে তুমি কিন্তু ওদের সব কিনে দেবে। এমনিও কিছুদিন ধরে ওরা বলছিল ওদের নাকি কলেজ যাওয়ার জন্য জামা কাপড়গুলো সব পুরানো হয়ে গেছে, আমি তো কাজের চাপে ওদেরকে শপিং করতেও নিয়ে যেতে পারি না। আরে আমি তো আমার মা আর বোনের সঙ্গে শপিং করতে যাচ্ছি, আজকেও তোমার বোনেদেরকে নিয়ে যেতে হবে? আজকে তুমি একা একা কোথাও যাচ্ছি না, আমার মা আর আমার বোন আমার সাথে থাকবে। আমি বরং তোমার বোনেদেরকে নিয়ে অন্য সময় শপিং করতে যাব, আজকে আমি আমার মা আর বোনের সাথেই যাই। আরে বাবা, তোমার মা আর বোন থাকবে তাতে প্রবলেম কোথায়? আর আমার বোনেরা কি তোমার নিজের বোনের মতো নয়? এই নাও, এখানে তোমার শপিং করার 5,000 টাকা দিচ্ছি, আর আমার বোনেদের শপিং করার জন্য 20,000 টাকা দিলাম। এখনই বেরিয়ে যাও, তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। বিক্রমের এরকম ব্যবহারে মালবিকা মনে মনে ভীষণই রেগে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু ধীরে ধীরে মালবিকা তার 3 ননদকে একেবারে সহ্য করতেই পারে না, কারণ মালবিকা সবসময় একা একা বাইরে বেরোতে ইচ্ছা হয়। সে নিজের মতো করে জীবনটা কাটাতে চায়, কিন্তু সবসময় তার 3 ননদ তার সাথে বডিগার্ডের মতো ঘুরে বেড়ায়। তার উপর মালবিকা বাইরে যা যা করে তার 3 ননদ বাড়িতে এসে বিক্রমকে সবই বলে দেয়। এতে করে মাঝে মধ্যে বিক্রম এবং মালবিকার মধ্যে তুমুল ঝগড়ারও সৃষ্টি হয়। বিয়ের পর থেকে আমার ফ্রিডম একেবারে চলেই গেছে। আমার 3 ননদ যেন আমার 3টে বডিগার্ড, যখনই বাইরে যেতে হয় ওদের 3 জনকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। আমি বাইরে যা যা করি ওরা বাড়িতে এসে বিক্রমকে সব বলে দেয়। এরকম ভাবে চলবে না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে বিক্রম ওর 3 বোনকে আর সহ্য করতেই না পারে, আর তাড়াতাড়ি ওদের 3 বোনকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করে। এভাবেই মালবিকা নানান রকম প্ল্যানিং করতে থাকে। সে তার 3 ননদের উপর কড়া নজর রাখে, কিন্তু রজনী, চাঁদনী এবং কল্পনা 3 বোন খুবই ভালো মেয়ে হওয়ায় তারা পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। বাড়ি থেকে বেরিয়ে তারা সোজা কলেজে যায় এবং কলেজ ছুটির পর বাড়িতেই ফিরে আসে। তাই মালবিকা কিভাবে 3 ননদকে ফাঁসাবে কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু একদিন মালবিকার কাছে একটা সুবর্ণ সুযোগ চলে আসে। মালবিকার 3 ননদ কলেজের এক কালচারাল প্রোগ্রামে অংশ নেয়। তারা তাদের সহপাঠীদের সঙ্গে একটা নাটক পরিবেশন করবে বলে সিদ্ধান্ত নেয়। বৌদি, আজকে আমাদের বাড়ি ফিরতে একটু দেরি হবে, আমাদের আজকে কলেজের বন্ধুদের সঙ্গে নাটকের রিহার্সাল আছে। আমরা একটা খুব সুন্দর নাটক করব। নাটকের নাম কি জানো? অন্ধ ভালোবাসা। রজনীর মুখে এমন কথা শুনে মালবিকার মাথায় তখনই শয়তানি বুদ্ধি খেলে ওঠে। সেদিন তার 3 ননদ কলেজে বেরিয়ে যাওয়ার পর মালবিকা পিছু পিছু তাদের কলেজে গিয়ে উপস্থিত হয়। কয়েকটা ক্লাস হয়ে যাওয়ার পর মালবিকার 3 ননদ কলেজের কিছু ছেলে বন্ধু এবং মেয়ে বন্ধুদের সাথে নাটকের রিহার্সাল করার জন্য কলেজের মাঠে চলে যায়। সেখানেই তারা নাটক প্র্যাকটিস করতে শুরু করে। সেই নাটকের মধ্যে একটা দৃশ্য থাকে যেখানে রজনী, কল্পনা এবং চাঁদনীকে তাদের 3 ছেলে বন্ধু গোলাপ ফুল উপহার দেয়, আর সেটাই মালবিকা লুকিয়ে লুকিয়ে ভিডিও রেকর্ডিং করে নেয়। এই ভিডিওটা দেখে মনেই হচ্ছে না এটা কোনো নাটকের রিহার্সাল চলছে, মনে হচ্ছে সত্যি সত্যি ওই ছেলেগুলো গোলাপ ফুল দিয়ে আমার 3 ননদকে প্রপোজ করছে। এই ভিডিওটা বিক্রমকে দেখালে একেবারে কেল্লাপতি হয়ে যাবে। এই ভেবে মালবিকা বাড়িতে ফিরে সেদিনই বিক্রমকে সেই ভিডিওটা দেখায়। সেই ভিডিও দেখে বিক্রম তার 3 বোনকে খুবই খারাপ ভেবে বসে। সে ভাবে তার বোনেরা কলেজে পড়াশোনার নাম করে অন্য কিছু করতে যায়। তাই বিক্রম রেগে গিয়ে তার 3 বোনের বাইরে যাওয়াই একেবারে বন্ধ করে দেয়। তাদের পড়াশোনাও বন্ধ হয়ে যায়, যার ফলে মালবিকা একেবারে স্বাধীন হয়ে আকাশে উঠতে শুরু করে। কিন্তু একদিন বিক্রমের 3 বোন সাহস করে তাদের দাদার সামনে গিয়ে দাঁড়ায়।
দাদা, আমরা কোনো দোষ করিনি, তুমি কেন শুধু শুধু আমাদের এভাবে শাস্তি দিচ্ছ? 2 মাস হয়ে গেল আমরা কলেজে যাইনি। কলেজ থেকে আমাদের প্রফেসররা বাড়ি বাড়ি ফোন করছে। আমরা এত ভালো স্টুডেন্ট, প্রত্যেক বছর কত ভালো রেজাল্ট করি। কলেজে কেউ আমাদের নামে আজে বাজে কথা বলতে পারবে না। আর কিছুদিন পর আমাদের পরীক্ষা আছে। দয়া করে তুমি আমাদের কলেজে যেতে দাও দাদা। তোরা কলেজে গিয়ে কি করিস সেটার প্রমাণ কি আমাকে দিতে হবে? ঠিক আছে, এই ভিডিওটা দেখ তো। সেই ভিডিও দেখে রজনী, চাঁদনি এবং কল্পনা ভীষণই অবাক হয়। কিন্তু দাদা, এটা তো আমাদের কলেজের কালচারাল প্রোগ্রামের নাটকের রিহার্সাল ভিডিও। আমরা তোমাকে বলেছিলাম, মনে আছে? আমাদের কলেজে একটা কালচারাল প্রোগ্রাম হবে, আর সেটার জন্য আমাদের কিছু জামা কাপড়ও কিনতে হবে। আমাদের 3 বোনকে ওই নাটকে মেন ক্যারেক্টার করা হয়েছিল, আর নাটকের জন্য আমরা প্রত্যেক দিনই কলেজে রিহার্সাল করতাম। তোমার বিশ্বাস না হলে তুমি কলেজে গিয়ে আমাদের প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে পারো। এমন কথা শুনে বিক্রম খুবই অবাক হয়। সেদিন বিক্রম সত্যি সত্যি তার 3 বোনের কলেজে গিয়ে খোঁজ খবর নেয়। কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে সমস্ত স্যার ম্যাডাম বিক্রমের 3 বোনের নামে অনেক প্রশংসা করে। আর বিক্রম যখন সেই কালচারাল প্রোগ্রামের ব্যাপারটা জানতে পারে, তখন তার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। এতে করে বিক্রম মালবিকার উপর ভীষণই রেগে যায়, আর সে বাড়িতে গিয়ে মালবিকার সাথে ঝগড়া করতে শুরু করে। তুমি আমার বোনেদের ক্ষতি করতে চেয়েছিলে, আমার বোনেরা যাতে পড়াশোনা না করতে পারে, সেই জন্যই তুমি এরকম করেছো, তাই না? তুমি জানো আমি আমার 3 বোনকে কতটা ভালোবাসি। আমার 3 বোনের জন্য আমি তোমাকে ডিভোর্সও দিতে পারি। যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে, আমি তোমার সঙ্গে থাকতে চাই না। এমন কথা শুনে মালবিকা খুবই ভয় পেয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও বিক্রম, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম করব না। আসলে বিয়ের পর থেকে তুমি আমাকে কখনোই একা একা বাড়ির বাইরে যেতে দাওনি। আমার মনে হতো তোমার 3 বোনের জন্য আমার স্বাধীনতাটা হারিয়ে গেছে, সেই জন্য আমি এরকম একটা ভুল কাজ করে ফেলেছি। কিন্তু আমি আর কখনো এরকম করব না। বিক্রম মালবিকাকে কিছুতেই ক্ষমা করতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত 3 বোনের অনুরোধে বিক্রম মালবিকাকে ক্ষমা করে দেয়। সেদিন থেকে মালবিকা নিজেকে পুরোপুরিভাবে পরিবর্তিত করে নেয়। এখন সে তার 3 বোনকে ননদের চোখে নয়, বরং নিজের বোনেদের মতো করেই দেখে। অন্যদিকে তার 3 ননদ কলেজে পরীক্ষা দিয়ে আবার খুব ভালো রেজাল্ট করে, তাই তাদের জীবন থেকে আবার সমস্ত বাধা নিষেধ দূর হয়ে যায়। তারা 3 বোন আবার আগের মতো কলেজে যাওয়া আসা করতে পারে। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে। যা, কত দেরি হয়ে গেল। এবারে সব কাজ আমি একা কিভাবে করব কি জানি। দিদি এক্ষুনি অফিসে যাবে, আর পিঙ্কি আর রিঙ্কিকেও এখনো রেডি করা হয়নি। এবার কি যে হবে কি জানি। আরে নমিতা, তুমি কোথায় গেলে? এদিকে এসো, আমার ওয়ালেটটা খুঁজে পাচ্ছি না। আমাকে একটু ওয়ালেটটা দিয়ে যাও প্লিজ। কাকিমণি, কাকিমণি, আমার ম্যাগি রেডি হলো। আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। এই তুই চুপ কর, আমার এখনো স্নান করাই হয়নি। আর ওর ম্যাগি। কাকিমণি, আমাকে আগে স্নান করিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আর সৌমেন, এই নাও তোমার ওয়ালেট। আমি পিঙ্কি আর রিঙ্কিকে রেডি করে আসছি, ওদেরও স্কুলে যাওয়ার সময় হয়ে গেল। আরে তা বললে হবে কিভাবে? আমার খাবারটা অন্তত দিয়ে যাও। আমি কখন থেকে টেবিলে বসে আছি। আর হ্যাঁ বৌমা, তুমি কি ভুলে গেছো নাকি যে সকালে আমাকে চা জল খাবার দিতে হয়? না মা, ভুলে যাইনি। আসলে মোহনার আজকে মর্নিং শিফট ছিল তো, তাই ওকে সবকিছু প্যাকিং করে দিচ্ছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তোমার আর কি, এটা তো তোমার রোজেরই বাহানা। আমি এই কদিন ধরেই দেখছি বৌমা, তোমার প্রত্যেক কাজেই কিন্তু দেরি হচ্ছে। আচ্ছা, তুমি তো জানো সবাই কোনো না কোনো প্রয়োজনীয় কাজে বের হবে। সবকিছু জেনে শুনেও তুমি এরকম করো কেন? এটা ছিল মানিকপুকুর বাগানীপাড়ার ঘটনা, যেখানে নমিতা তার শাশুড়ি মা মনোমরা দেবী, স্বামী সৌমেন, এক যা কবিতা এবং তার 2 মেয়ে রিঙ্কি ও পিঙ্কির সঙ্গে বাস করত। নমিতা খুবই পরিশ্রমী ছিল। সে একাই সারাদিন বাড়ির সব কাজকর্ম করত। সকালে উঠে সকলকে রেডি করা, তাদের খাবার তৈরি করা, এছাড়াও বাড়ির সমস্ত কাজ। কিন্তু মাঝে মাঝে তার এগুলো করতে দেরি হয়ে যেত, আর তখনই তাকে নানান কথাবার্তা শুনতে হতো। আর এভাবেই সেদিন তার দেরি হয়ে যেতে তাকে তার শাশুড়ি মা নানান কথা শোনাচ্ছিল। হ্যাঁ মা, আসলে আজকে খুব দেরি হয়ে গেছে, আমি এক্ষুনি আপনার জন্য চা করে নিয়ে আসছি। আর হ্যাঁ, তাড়াহুড়োই যেন উল্টো পাল্টা চা বানিয়ে নিয়ে এসো না, কারণ তুমি তো জানো আমার উল্টো পাল্টা জিনিস পছন্দ নয়। আহ মা, তুমিও না নমিতাকে একটু বেশিই কথা শোনাও। ও কি সারাদিন বসে আছে নাকি?
দেখতেই তো পাচ্ছ নমিতা সারাদিন কত কাজ করছে, তা সত্ত্বেও তুমি ওকে এভাবে কেন বলো? ওর কি 5টা হাত নাকি? ও, বউয়ের প্রতি তোর ভালোই দরদ দেখছি। ওর সামান্য কাজেই তোর মায়া লেগে গেল? তাহলে বল এবার, আমি তোদের কতটা কষ্ট করে মানুষ করেছি, এখন বউকে দেখে 5টা হাত মনে হচ্ছে। একবারও তো কখনো মায়ের কথা ভাবিসনি? সৌমেন, তুমি একটু চুপ করো। আমি কি তোমাকে বলেছি যে আমার কষ্ট হচ্ছে? আর মা, আপনি সৌমেনের কথায় কিছু মনে করবেন না। আমার কাজ করতে কষ্ট নয়, বরং ভালোই লাগে। এই বলে নমিতা তাড়াহুড়ো করেই রান্নাঘরের দিকে যাচ্ছিল। এমনই সময় হঠাৎ করে সে মাথা ঘুরে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তাকে পড়ে যেতে দেখে সৌমেন সেখানে ছুটে যায় এবং তাকে দেখে বলে, নাও, এবার হয়েছে তো? তোমার 5 হাতওয়ালা বৌমা বেহুশ হয়ে গেছে। হ্যাঁ, তাতে কি হবে? সংসার করতে গেলে এরকম অনেক কিছুই হয়। এই নিয়ে তুই বেশি চিন্তা করিস না। একটা ডাক্তারকে ডাক, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর আবার বড় বৌমা বাড়ি ফিরে আসবে, ওর জন্য আবার খাবার রেডি করতে হবে তো। মনমরা দেবী খুবই কঠোর প্রকৃতির ছিল। তার মনে নমিতার জন্য কোনো মায়াদয়া বলে কিছুই ছিল না। আসলে নমিতা খুবই দরিদ্র পরিবার থেকে ছিল। অন্যদিকে তার বড় বৌমা কবিতা খুবই বড়লোক পরিবার থেকে ছিল, আর সে নিজেও একজন ডাক্তার ছিল। সেই জন্যই মনমরা দেবী সবসময় তাকেই সাপোর্ট করত। সৌমেন নমিতাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে দেখার পর বলে, আরে এ তো খুশির খবর, আপনার স্ত্রী মা হতে চলেছে, আর সেজন্যই ওর শরীর অসুস্থ। আসলে এই সময় ওর রেস্টের প্রয়োজন, আর এখন এই সময়ে কোনো কাজই করা যাবে না। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে এখন নমিতাকে নিয়ে যাই, পরে অসুবিধা হলে আপনাকে জানাবো। হ্যাঁ, আর যা বললাম সেটা মনে থাকে যেন। ডাক্তার দেখানো হয়ে গেলে সৌমেন নমিতাকে নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে এসে সে তার মা মনমরা দেবীকে এই ব্যাপারে জানালে মনমরা দেবী খুবই রেগে যায়। কি কি বলছিস তুই? ডাক্তার ওকে রেস্টে থাকতে বলেছে? তাহলে বাড়ির কাজকর্ম কে করবে? আর আজকে বাড়ির জামা কাপড় ধোয়ার দিন, এখনো শুয়ে পড়ে থাকলে এগুলো কি ভূতে এসে করে দিয়ে যাবে? কিন্তু মা, ও প্রেগনেন্ট, আর তুমি তো জানোই যে প্রেগনেন্সিতে মেয়েদের রেস্টে থাকতে হয়। না, আমি অত শত চাই না, বুঝেছিস? এই বাড়িতে যার যা কাজ সেটাই সে করবে। এখন তোর বউয়ের জন্য বড় বৌমাকে কি ডাক্তারি ছাড়তে হবে? আর নাকি তুই আমাকে দিয়ে বাড়ির কাজ করানোর কথা ভাবছিস? দেখ, একটা কথা ভালো করে শুনে নে, ও যদি কাজ করতে না পারে তাহলে আমি ওকে এখানে রাখতে পারবো না। কারণ বড় বৌমার বিয়ের সময় আমি যৌতুক পেয়েছিলাম, আর এখনো ও মাইনের টাকা আমার হাতেই তুলে দেয়। তা তোর বউয়ের কাছ থেকে আমি কি পাই শুনি? আচ্ছা ঠিক আছে মা, যখন টাকাটাই আসল হয়ে দাঁড়িয়েছে, তাহলে আমাদের ওই বাড়িতে থেকে কোনো লাভ নেই। তুমি তোমার টাকা আর তোমার বৌমাকে নিয়েই থাকো। এই বলে সৌমেন নমিতাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে তাদের সংসারের খরচ কমে যাওয়ায় কবিতারও খুব আনন্দ হচ্ছিল। কয়েকদিন পর, মা, কোথায় গেলেন? আমার দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ বৌমা, আমি এক্ষুনি আসছি। আসলে রিঙ্কি আর পিঙ্কিকে স্কুল ড্রেস পরাচ্ছিলাম তো, তাই। আর দেখো না, বাড়ির কাজ যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। এই তো, এই রুটিটা করলেই হয়ে যাবে। আরে আমারও সব শুনলে চলবে না মা, আমার দেরি হলে হবে না, আপনি একটু তাড়াতাড়ি হাত চালান। হ্যাঁ চালাচ্ছি, আমার তো দুটোই হাত, আর কত তাড়াতাড়ি করব বলো? আমি কি সকাল থেকে এখনো পর্যন্ত বসে আছি? একদিন সব কাজগুলো নিজেই করে দেখো না। উফ মা, আপনিও সেই ছোটর মতোই নাটক করা শুরু করে দিয়েছেন। আপনারা কি পেয়েছেন বলুন তো? সে বলতো তার 5টা হাত নয়, আপনিও বলছেন আপনার 5টা হাত নয়। 5টা হাতওয়ালা মানুষেরাই বেশি কাজ করে নাকি? আর আমরা কি তাহলে কাজে গিয়ে মাছি মারি? দেখুন, আমার কাজ আমি দায়িত্বের সঙ্গেই করি, সেখানে আপনিও আপনার কাজ ঠিকভাবে করুন, তাহলেই তো সব ঠিক হয়ে যাবে, তাই না? সেদিনের পর থেকে কবিতা মনমরা দেবীকে উল্টোপাল্টা কথা শোনাতো। এমনকি সে ছুটির দিনেও কোনো কাজে হাত দিত না। তার 2 মেয়ে পিঙ্কি ও রিঙ্কির দেখাশোনার দায়িত্ব সে মনমরা দেবীকেই দিয়ে রেখেছিল, আর এগুলো মনমরা দেবী মুখ বুঝেই সহ্য করে যাচ্ছিল। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন, বৌমা, একটা কথা বলবো, শুনবে? আজ আমার শরীরটা খুব খারাপ, আমি রান্না চাপিয়ে এসেছি। তুমি রান্নাঘরে গিয়ে একটু দেখো না। ব্যাস হয়ে গেল। আপনাকেও বলি আমি, আপনাকে কি আমি কখনো বলেছি যে আমার অমুক বেডের তমুক পেশেন্টকে আপনি গিয়ে ওষুধ খাইয়ে আসুন?
তাহলে আপনি আমাকে আপনার কাজ করতে বলছেন কেন? দেখো বৌমা, এটা শুধু আমার কাজ নয়, এটা তো বাড়ির সবার কাজ। এখন শুধু আমি একাই কেন করতে যাব? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি বলছেন? আপনার মুখে এটা মানায় না। আপনিই তো এই নিয়মটা তৈরি করেছিলেন। কেন, সেদিনের কথা মনে নেই আপনার, যখন আপনি নমিতাকে কাজ করতে না পারার জন্য বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? এখন আপনার সঙ্গে এটা হলেই দোষ, তাই তো? ওকে তো ভালোই 5টা হাত বলতেন। এখন আপনি নিচেই 5টা হাত বের করুন আর সব কাজ করুন। এটা শোনার পর মনোমরা দেবী তার ভুল বুঝতে পারে। সে মনে মনে অনেক আফসোস করতে থাকে, শুধুমাত্র তার ভুল সিদ্ধান্তের জন্য। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ। আমি নমিতার উপরে অনেক অত্যাচার করেছি, আর আজকে তুমি আমার সঙ্গে একই ব্যবহার করায় আমি সব বুঝতে পারলাম। আমি তোমাকে দোষ দেব না, বরং ধন্যবাদ জানাবো আমার ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য। আমি না বুঝেই নমিতার উপরে অনেক অত্যাচার করেছি। ও মুখ বুঝেই সব কিছু সহ্য করে গেছে, কিন্তু কখনো আমাকে কথা শোনায়নি। হ্যাঁ হ্যাঁ, যান না, যান। আপনার 5 হাতওয়ালা বৌমার কাছেই যান। আমার আপনাদের কারোরই কোনো প্রয়োজন নেই। টাকা খরচ করলে না, এরকম 5 হাতওয়ালা লাগবে না, 2 হাতেই সবকিছু করে দিয়ে যাবে, বুঝলেন? এগুলো শোনার পর মনোমরা দেবীর আর কিছু বুঝতে বাকি ছিল না। সে মনের দুঃখে সেখান থেকে চলে যায়। রাস্তায় যেতে যেতে তার সৌমেনের সঙ্গে দেখা হয় এবং সে সৌমেনকে সমস্ত ঘটনা বলে। সবকিছু শোনার পর সৌমেন তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। মনোমরা দেবীকে সেখানে আসতে দেখে নমিতাও খুব খুশি হয়। তারা সকলে আনন্দের সঙ্গে বসবাস করতে থাকে। ওদিকে কবিতা টাকা দিয়ে একটি কাজের লোক রেখেছিল। কাজের লোক তার সামনে সবকিছু ঠিকঠাক তো করত, কিন্তু সে চলে গেলে তার কাজে ফাঁকি মারত, এমনকি তার মেয়েদেরও ভালোভাবে খেয়াল রাখত না। এমনই একদিন কবিতার মেয়েরা খুব কান্নাকাটি করছিল, আর কাজের মেয়েটি তার উপরে তাদেরকে খুব মারধর করছিল। এই চুপ কর বলছি। আর কানের কাছে ভ্যাবা করলে না, গলা টিপে একেবারে শেষ করে দেব, বুঝেছিস? ও, তাহলে এই ব্যাপার? আমি চলে গেলে তুমি কাজে এত ফাঁকি মারো আর আমার মেয়েদের সঙ্গে এরকম ব্যবহার করো? ছি, তোমার বাচ্চা মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করতে লজ্জা করে না? ছি কাকে বলছেন ম্যাডাম? আমি তো তবু অন্যজনের মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আর আপনি তো নিজেদের সঙ্গেই খারাপ ব্যবহার করেছেন। আপনার গর্ভবতী যা, এমনকি আপনার মা সমতুল্য শাশুড়ি মাকেও আপনি ছাড়েননি। আর শুনুন, আমার যতটা কাজ করার ততটাই করি। আপনি টাকা দিয়ে রেখেছেন বলে আমি এখন 10টা হাত বের করতে পারবো না। এতদিন পর্যন্ত কবিতা 10টা হাতের মানেই বুঝতো না। সে ভাবতো টাকা দিলেই সবকিছু হয়ে যাবে, কিন্তু আজকে কাজের লোকের মুখে এরকম কথা শুনে তার নিজের লোকেদের প্রতি করা ব্যবহারের কথা মনে পড়ে যায়। কবিতা আর দেরি না করে তার নিজের শাশুড়ি মা এবং জায়ের কাছে যায় এবং তার ব্যবহারের জন্য সকলের কাছে ক্ষমা চায়। তারাও তাকে ক্ষমা করে দেয়। কবিতা তাদেরকে বাড়িতে আসার জন্য অনুরোধ করে। তারা আবারও তাদের বাড়িতে চলে আসে। কবিতা যতটা সম্ভব নমিতার কাজে সাহায্য করত। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে।